আচ্ছা, তুমি কি আমার বাবা? আমার তো সন্দেহ হচ্ছে। মানে? মানে বোঝো না? সব কথা এমন পারমিশন নিচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, আর নেবো না, যা বলবো এবার শোনো। বলো। আজ বিয়ের জন্য লোক আসছে। কি? আজ আবার বিয়ের লোক? কি করতে আসছে? কেন, কোনো সমস্যা? আর সমস্যা থাকলে কিছু করার নেই, আমি তোদের আসতে বলে দিয়েছি। কি বলে দিয়েছো? হ্যাঁ, আর আমি যেটা চাই তুমি নিশ্চয়ই জানো। বাবা, তুমি যা বলো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা আমি যাই। আর হ্যাঁ, তুমি প্রস্তুতি নাও, আমি সুমিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আসলে তানিশা তার বাবাকে খুব ভয় করে, কোনো সিদ্ধান্ত সে না করতে পারে না। আচ্ছা আমি তাহলে গেলাম, আর সুমিকে পাঠিয়ে দিচ্ছি, রেডি হয়ে নাও। বলেই চলে গেল। আচ্ছা। বলেই চলে গেল। এটা কি হলো? আমার কাব্যর কি হবে? না, আমি এই বিয়ে কিছুতেই করব না। কিন্তু এখন কি করব? আইডিয়া! আরে তানিশা, এত সিম্পল একটা বুদ্ধি তোর মাথায় আসে না কিভাবে? নিজেই নিজেকে প্রশংসা করে। সব মেয়ে যেমন বিয়ে না করে পালিয়ে যায়, সেরকম তুইও যাবি? কি বাত হ্যায়! আনন্দে এটিএম কার্ড ওই কোথায় যাবি তুই? রুমের পাশে দাঁড়িয়ে বলল। না না, মানে ই না মানে না মানে করছিস, সোজাসুজি বল, না হলে কিন্তু খবর আছে। ওই, তোর কি রে বজ্জাত মুখ পরি শাকচুন্নি কোথাকার? আমি কি তোর ছোট নাকি যে সব কাজের হিসাব তোকে দেব? যা করতে আইছিস তাই কর। ও নো, আমি তো ভুলেই গেছিলাম আমি কার সাথে কথা বলছি, যে কি না কথার অর্থই বুঝে না। ওই, এত কি মন্ত্র পাঠ করছিস? যা করতে এসেছিস তাই করে চলে যা। তোকে রেডি করাতে এসেছি। কেন? আমার আবার রেডি হওয়ার কি আছে? মানে তোকে আজ দেখতে আসবে আর তুই বলছিস রেডি হওয়ার কি আছে? কিয়া মুসিবত হ্যাঁ তানিশা, তু তো গায়া। এই রাক্ষসগুলো তোকে একটু বাঁচতেও দেবে না। আচ্ছা আপু, আমি তো কিছু করতে পারবো না, তাই বলছিলাম যে আমাকে যেই কাজ দিয়েছে সেটা করেই না হয় চলে যাই। তাছাড়া তো আর নিস্তার নেই। কি করবি তুই? কেন, রেডি করতে আসলাম। ও আচ্ছা, কিন্তু তুই চাইলে একটা কাজ করতে পারিস। মানে আমার একটা উপকার। কি? আমার বিয়েটা তুই করে ফেল, ঠিক যেমন নাটকে হয়, নিজের বিয়ে অন্য মেয়ের সাথে হয়। কি আপু, একটু বুঝে দেখ, আমার কি এখনো সেই বয়স হয়েছে? ও, তার মানে বয়স হলে করতি? আগেও বলেছিলাম, তোমার সাথে কথা বলা আর জাতির সদস্যে বক্তব্য দেওয়া সমান। কিরে, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা রেডি হয়ে নে, এটা পরে দেখ, ওকে? আচ্ছা, আমার আজ মনে হচ্ছে যে আজ আমার একটি বোন আছে। কেন, এর আগে ছিলাম না বুঝি? ছিলিস। নে, এবার যা করতে এসেছিস সেই কাজ কর। অন্যদিকে কাব্য তার পরিবার সবাই মিলে আনন্দের সাথে আসছে, আর অন্যদিকে তানিশার বাবাই সব কিছু কমপ্লিট, মানে আপ্যায়ন করার জন্য সব। আচ্ছা ভাইয়া, ওখানে গিয়ে যেন আবার মেয়েকে দেখে হাঁ করে থাকিস না। হোয়াট দা, তোর কি মনে হয় এই কাব্য মেয়েদের দেখে হা করে থাকে? না মানে করিস না, তবে আমার বান্ধবী কিন্তু খুব সুন্দর, সাথে বান্দর। কি বললি? না কিছু না। খুব ভালো লাগছে না। জানো, আজ কিন্তু আমার খুব খুশি লাগছে যে এরকম মেয়ে আমার বাসায় বউ হয়ে আসবে। খুব ভালো লাগছে না, পরে বুঝবে। কি বুঝবো? আর এসব কি কথা নীলা? তুই আবার কার মতো হয়েছিস? তখন থেকে বকবক করছিস। তোমার গম গম ডেভিল টিচার নীলা হয়েছে। মানে তুইও তানিশার গল্প পড়িস? কেন, আমি তো সবার গল্পই অবসর সময় পড়ে থাকি। অতঃপর তারা সবাই নিজ গন্তব্যে পৌঁছালো। ট্রিং 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 কলিং বেল চেপে তানিশার বাসার কাজের লোক দরজা খোলে। কি, আসতে বলবে না নাকি? দরজার বাইরে দাঁড়িয়ে। আরে কি যে বলেন স্যার, আসুন আসুন। শাট আপ। এই যে মিস্টার তৌহিদ ইসলাম, আপনার সাহস হয় কি করে আমাকে স্যার বলা? আশেপাশে সবাই ভয় পেয়ে গেছে, কারণ হঠাৎ করে এমন করলো কেন কেউ কিছু বুঝে উঠছে না। না মানে স্যার, আমি কি ভুল কিছু বলে ফেললাম?
অবশ্য ভুল বলেছেন, আর এই ভুলের শাস্তি একটাই। পারভেজ মাহমুদ কাব্যর বাবা। সবাই তো এবার শেষ ভাবছে এমন কি ভুল করলো যে শাস্তি দেবে। বলুন কি শাস্তি? বেচারা ভয় পেয়ে গেছে, নিজের বসের কাছে কোনোদিন কোনো ভুল করেনি, আর আজ এমন কি করলো যে শাস্তি পাবে। এই শাস্তি থেকে মুক্ত পাওয়ার উপায় একটাই আছে। কি? শাস্তি হলো কিছুক্ষণ নীরবতার পর কিন্তু সবাই তো ভয় চুপসে আছে। শাস্তি হলো আমাকে বিয়াই আর আমার বউকে বিয়ান বলে ডাকতে হবে। তানিশার বাবা কাঁধের উপর একটা বাড়ি মেরে বলল। কেমন দিলাম বিয়াই সাহেব? সবার যেন এবার প্রাণ ফিরে এলো। মনে হচ্ছিল যেন এক্ষুনি আবার 1971 সালের যুদ্ধ হবে। কি হলো, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু বললাম? একটু নীরবতার পর সবাই মিলে এক আনন্দের হাসি হেসে উঠল। কি যে বলেন, ভুল কেন বলবেন? আমারই ভুল হয়েছে, আর আমারও বোঝা উচিত ছিল। মনে থাকে যেন। এই তুমি তো খুব বড় ফাজিল। এমন কেউ করে? আমরা তো মনে করেছিলাম কি নাকি। কি আবার, যা করা তাই করলাম। আমার বৌমা এত ফাজিল হবে তাহলে আমাদেরও তো একটু হওয়া উচিত, কি বলো? তার মানে আপনি সব জানেন? প্রশ্নবোধক ভাবে তাকিয়ে আছে তানিশার মা কাব্যের বাবার দিকে। জানতাম। আসলে আমি ঠিক এমনই একটি মেয়ে চেয়েছিলাম, যে আমার পুরো বাড়ি জুড়ে দুষ্টুমিতে ভরে রাখবে। তার মানে আমার মেয়ের কপালে আল্লাহ এত ভালো একটা জিনিস রেখেছিল? আমি ভাবতেই পারছি না তানিশার আব্বা, আল্লাহ কোন মানুষদের সাথে পরিবারের সাথে করতে চলেছে। বলছি তারিফ, হয়ে গেলে একটু বসতে বলুন। বড় হয়ে গেছি, আর দাঁড়াতে পারছি না। এই দেখেন, তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছি। বসুন বসুন। সবাই মিলে বসে। আচ্ছা, আমাদের জামাইবাবু কই? সে তো বাইরে কথা বলছিল, এখনই আসবে। আচ্ছা, তো আপনাদের পরিবার সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। আসলে আমি যেভাবে জিজ্ঞাসা করিনি, যদি বলতেন। আমার পরিবার বলতে আমার ওয়াইফ, দুটো ছেলে মেয়ে। নীলা এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টাডি করছে। তাই নাকি? আমার মেয়েও তো। তার মানে দুজনে এবার একসাথে। আমি কিন্তু আমার বৌমাকে আরও পড়াতে চাই, যদি আপনারা অনুমতি দেন। এটা তো আমাদের সৌভাগ্য, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? আচ্ছা, আমার বৌমাকে নিয়ে আসুন। জামাই আসুক, ততক্ষণে আমরা একটু কথা বলি। না, কথা বলার জন্য এখনো সারা জীবন আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তবে অনেক কথা হবে। আগে আমার বৌমাকে নিয়ে আসুন। যাও তো, তানিশাকে নিয়ে এসো। তানিশার মাকে উদ্দেশ্য করে। আচ্ছা যাচ্ছি বলেই চলে গেল। আপনারা কিছু মুখে দিন বেয়ান, এভাবে বসে আছেন কেন? দিচ্ছি। আচ্ছা নীলা, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে এসো তো। এত কি কথা বলে সারাক্ষণ। আর আবিরকেও তো নিয়ে আসা হলো না, ও আসলে আর এমন করতো না। যাচ্ছি। জানি না আমার কপালে কি আছে, যা হওয়ার সেটা তো হবে। বলেই চলে গেল। একটা রিকোয়েস্ট ছিল, রাখবেন? আরে রিকোয়েস্টে কি আছে, বলে ফেলুন। এই, আপনি জিনিসটা কেমন লাগছে তাই বলছিলাম আর কি। বলেই থেমে গেল। কি? বলছিলাম যদি আপনি কথাটা বাদ দিয়ে তুই বলা যেত, বন্ধুর মতো। আরে, এতে আবার অনুমতি নেওয়া লাগে নাকি? তুইও না। সবাই মিলে হাসতে লাগলো। শুধু আপনারাই কি আনন্দ করবেন? এখনো তো আমাদের কিছুই দেখলেন না। কি হিংসা হয়? আমাদের মতো হতে চাও? তাহলে 7 আপ খাও। ওই তো জামাই এসে গেছে। কাব্য দরজার দিকে প্রবেশ করে সামনে এগোতেই কাব্যের চোখ তো উপরে, মানে সিঁড়ির উপরে। কাব্য ও তানিশার বাবা কিছু বুঝতে পারে না, কাব্যকে দেখে সিঁড়ির দিকে তাকিয়ে আছে। তারা সবাই মিলে তাকানোর পরে দেখে যে সিঁড়ি দিয়ে তানিশা নামছে। দেখতে পুরো পরে, এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে যে রূপ এর বর্ণনা আবার কি দেব। আর এদিকে সবাই তো কাব্যকে দেখে মিটমিট করে হাসছে, কারণ তানিশা নিচে নেমে চলে এসেছে। তাও কাব্য এখনো ঘোর কাটেনি। নীলা তো তানিশাকে দেখে ভয় শেষ, কে জানে কি হবে, তার আর নিস্তার নেই। কি হলো রে নীলা,
কাব্যকে নিয়ে আয়। এ ভাইয়া চল। কাব্যের ঘোর কাটতেই দেখে সবাই তার দিকে তাকিয়ে হাসছে। কাব্য নিজেকে সামলে নিয়ে তাদের কাছে এসে বসে। আর এদিকে তানিশা কাব্য প্লাস নীলা নাম শুনতেই চমকে ওঠে, কারণ তার সবচেয়ে পরিচিত ও দুশ্মন নাম হলো এই দুজন। কলেজ লাইফে নীলা তাকে জ্ঞান দেয়, আর কাব্য সে তো সেদিন থেকে যা বুঝিয়েছে আর মনে হারায়নি তানিশা। তাও তানিশা মাথা নিচু করে রেখেছে। বৌমা, মুখটি উঁচু করো তো। তানিশার মাথা নিচু রেখে মাথা উঁচু করতে যে সামনের দিকে তাকাতে বৌমা, মুখটি উঁচু করো তো। তানিশা মাথা নিচু থেকে মাথা উঁচু করতে যে সামনের দিকে তাকাতেই একদম বড় ধরনের ধাক্কা খায়। প্রথমত তার বান্ধবী নীলা, ও দ্বিতীয় কাব্য, যে বিয়ের অনুষ্ঠান থেকে তার শত্রু। তুই এখানে? জোরে চেঁচিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল। নীলা বেচারি তো চমকে উঠেছে। আর অন্যদিকে তানিশার কথা শুনে তো পরিবারের সবাই ভয় পেয়ে গেছে। না মানে সে কি রে মা, তোরা কি একে অপরকে চিনিস? না মানে হ্যাঁ, ও আমার বান্ধবী, আমরা একসাথে পড়াশোনা করি। সবার সামনে এভাবে রিয়েক্ট করে লজ্জা পেয়ে যায়। তার মানে তোরা সবাই একসাথে? বাহ, শুনে খুব ভালো লাগলো। তাহলে তো বিয়ের পর দুজনে একসাথেই থাকা, সব কিছু করতে পারবি। কোন শাকচুন্নিকে ঘরের বউ করছো বাবা? তোমার মেয়েকে তো ও কুপিয়ে কিমা বানিয়ে লুচির সাথে খাবে। বসা থেকে উঠে বাবা, আপনারা অনুমতি দিলে আমি একা তানিশার সাথে কিছু কথা বলতে চাই। তুই হলি আমার জন্মের শত্রু, আর তুই এসেছিস আমার সাথে বিয়ে করতে। এই বিয়ে তো আমি কিছুতেই হতে দিব না, এই তানিশা বলে রাখলো। কি হলো, চলো। তারপর তারা সোজা ছাদের একপাশে চলে যায়। দুজনে একসাথে দাঁড়িয়ে ঝিরঝির বাতাসে একটা রোমান্টিক সময়। আমাকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? আপনার মতো অকর্মা ক্যাবলাকান্ত অকর্মার হাড্ডি অপদার্থের সাথে আমি বিয়ে করব? ইম্পসিবল, কোনো দিনও না। আপনি আমার সব শেষ করে দিয়েছেন। আমার ডেভিলের সাথে বিয়ে করা বন্ধ করে দিয়েছেন। কত শখ ছিল আমার ডেভিলকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবো, কিন্তু আপনি নাইজেরিয়ার অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, আমার স্বপ্নগুলো ভেঙে দিলেন। তানিশার কথাগুলো বলার সময় কাব্যর দিকে সেভাবে খেয়াল করেনি, কিন্তু সে কাব্যের দিকে তাকানোর পর দেখে কাব্য রেগে পুরো জ্বালামুখী মতো আগুন বের হচ্ছে তার চোখ মুখ দিয়ে। তার মানে তুমি বিয়েতে রাজি, তাই তো? এমন ভাবে রেগে আছে যেন অন্য কেউ হলে তাকে সেখানেই মেরে ফেলতো। কাব্য দুবার ভাবতো না। কি বোঝাতে চাচ্ছেন আপনি? কাব্য কোনো কথা না বলে সোজা তানিশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এমন ভাবে চেপে ধরেছে যেন এক বিন্দু পরিমাণ বাতাস প্রবেশ করতে পারবে না। তানিশাকে চেপে ধরে কি করছেন আপনি? কাব্য তানিশাকে বলতে না দিয়ে একদম তানিশার মুখের সাথে নিজের মুখ এক করে নেয়, যাকে বলে জামকিস। দীর্ঘ 5 মিনিট পরও কাব্য তানিশাকে ছাড়ার কোনো নামই নেই। এলোপাতারি চুমু খেয়েই চলেছে, কিন্তু তানিশা অযথা চেষ্টা করে যাচ্ছে। আস্তে আস্তে তানিশার শ্বাসকষ্ট হতে চলেছে। যখন আর পারছে না, এক ধাক্কায় কাব্যকে দূরে সরিয়ে দেয়। তারপর তানিশা একটু সরে যেয়ে হাঁপাতে থাকে। তানিশার কাছে এসে তাকে আবার বাহু জোরে জড়িয়ে ধরে। যদি শুনেছি আমাকে বিয়ে করবে না, তাহলে কিন্তু এর পরিণাম এরকমই হবে। আর সেদিনের জন্য সরি। আসলে আমার আন্দাজ ছিল যে তোমার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমি নিজের বউকেই কিস করেছি। কোনো ভুল তো করিনি। ছাড়ুন আমাকে। আমি আপনাকে ভালোবাসতে বা বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। কাকে পছন্দ তোমার? ওর নাম আর আপনার নাম একই। মানে ওর নামও কাব্য মাহমুদ। ওই ডেভিলের বাচ্চা আমার মন চুরি করে নিয়েছে। এটা আবার কেমন কথা? কিভাবে মন কেড়ে নিয়েছে? শুনবেন? বলো। আমার কাছে যখন ফোন আসে, ধীরে ধীরে আমিও সবকিছু ফোনের ব্যাপারে জেনে যাই। তারপর বান্ধবীদের সাথে ফেসবুক সম্পর্কে জানি, আর তারপর আমিও চালানোর চেষ্টা করি আর সব জেনেও যাই। তারপর একদিন ফেসবুকে দেখি একটি গল্পটির নাম ছিল অন্ধ প্রেম। এর গল্প, আর আমি সেটা পড়তে থাকি, কিন্তু
গল্পটাতে এমন ছিল যে আমার খুব ভালো লেগে যায় এবং আমি আস্তে আস্তে তার সকল গল্প পড়তে পড়তেই আমি তার গল্পের প্রেমে পড়ে যাই আর ভাবি যে এর গল্প যখন এত কিউট তাহলে সে কত কিউট হবে। তারপর তার কথা ভাবতে ভাবতেই এই অবস্থা। এতক্ষণ তানিশার কথা মন দিয়ে শুনছিল। তারপর কি অবস্থা? ওই যে তার প্রেমে পড়ে যাই তার কথা ভাবতে ভাবতে, কিন্তু বজ্জার ডেভিলকে আমি দিনে মনে হয় 1000 মেসেজ দিই, কিন্তু বেটা অকর্মা আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় না। জানেন, ওর জন্য আমিও গল্প লিখি, কবিতা লিখি। তার মানে এই সেই বজ্জাতের হাড্ডি তানিশা, যে আমার অবসর সময়টুকু কাটাতে দেয় না, সব সময় শুধু SMS দেওয়া। তোমাকে তো আমি ছাড়ছি না। তা মিস তানিশা ইসলাম তুলি, কি ভাবছে না তো? জানেন, আমি ওনার জন্য কবিতাও লিখেছি। কি কবিতা? শোনেন, ডেভিলকে দেখতে যদি তোমরা সবাই চাও, একসাথে সবাই মিলে অনেক SMS দাও। ডেভিলের ফেসবুক তো নয় পাখির বাসার ছাউনি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। কেমন হয়েছে বলবেন? আমি জানি এটা খুব ভালো হয়েছে, কারণ আমার মা তো প্রতিদিন আমার কবিতার প্রশংসা করে। কি এত ভাবছেন? বলুন আমার কবিতাটি কেমন হলো? কাব্য তো আবার রেগে গিয়েছে। জসিমউদ্দিনের কবিতাও ছাড়লো না এই মেয়ে, রাগ কন্ট্রোল করে। না কিছু না, চলো নিচে যে বলবে আমি বিয়েতে রাজি। আপনি আমার বিষয়ে এত কিছু জেনেও বলেছেন যে বিয়ে করবেন। সমস্যা কোথায়? সমস্যা নেই মানে? নেংটি ইঁদুর ডাইনোসর ক্যাবলাকান্ত কোথাকার। শাট আপ ইনসেন গার্ল, তখন থেকে বকবক করছো, চলো আমার সাথে। কাব্য তানিশাকে জোর করে টেনে নিয়ে নিচে চলে গেল। কি ব্যাপার, এত সময় লাগে কথা বলতেই? না মানে নিজেদের ব্যাপারে জানতে হলে একটু সময় তো লাগবেই। তানিশার হাত ছেড়ে দিয়ে তা অবশ্য ঠিক। আচ্ছা মা, তোমার কি ভালো লেগেছে আমার ছেলেকে? এই একটা সুযোগ তানিশা, বলে দে সব, যে আপনার ছেলেকে মোটেও ভালো লাগেনি। কি হলো মামুনি? জি না আঙ্কেল, আমার আপনার ছেলেকে মোটেও ভালো লাগেনি। আমি এই বিয়ে করতে পারবো না। তানিশার কথা শুনে সবাই চমকে ওঠে, কেউ কিছু বুঝতে পারছে না। কেন, কি হয়েছে? তুমি বিয়ে করবে না কেন? আমার ছেলে তো সব দিক থেকে ভালো। দাঁড়াও চান্দু, তোমাকে বোঝাচ্ছি। কে বলেছে আপনার ছেলে সব দিক থেকে ভালো? আপনার ছেলে মোটেও ভালো না। আপনারা হয়তো জানেন না যে আপনার ছেলে সারাক্ষণ মেয়ের পেছনে পড়ে থাকে, তাদের ছবি লুকিয়ে লুকিয়ে তুলে ফেসবুকে আপলোড দেয়। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। অনেক বলেছ মিস তানিশা ইসলাম, এবার চুপ করো। কাব্য রেগে আছে ঠিকই, কিন্তু তার বাবা মাকে সেটা কোনো দিন দেখায়নি বা এখনো দেখাবে না। বাবা, আমি আপনার মেয়েকে এখনই নিয়ে যাব। মানে? সবাই অবাক হয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। মানে আমি আমার বাসায় তানিশাকে নিয়ে যেতে চাই। কাব্য তানিশার হাত ধরে, আর তানিশা তো ভয়ে কিছু বলতে পারছে না। আর কিন্তু কেন? বাবা, আমি আপনার মেয়েকে আমার বাসায় থেকেই বিয়ে করব, আর আপনার মেয়েকেও আমি সব শিখিয়ে দেব। বাকিটা আপনারা সবাই সামলে নেন। আর তানিশা যা বলল সে বিষয়ে আমি আপনাদের সাথে পরে কথা বলবো। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পেরেছি। বলছিলাম ওরা ওদের বিষয় বুঝে নিক, আমরা আমাদেরগুলো নিয়ে ভাবি। কি বলিস? আমি আবার কি বলবো? যাও কাব্য, তোমরা নিজেদের মানিয়ে নাও। আচ্ছা, আর বাবা বললাম কারণ বিয়ে হয়ে যাওয়ার পর তো বলবোই, তাই এখন থেকেই শুরু করলাম। কেমন হলো? আমি গর্ব করছি যে আমি এত ভালো একটা জামাই পাবো। যাও তুমি। কাব্য তানিশার হাত ধরে নিয়ে চলে গেল। খুব ভালো লাগলো না কথাগুলো বলতে? কি ভেবেছিলে তুমি আমাকে অপমান করবে আর আমি সেটা মেনে নেব? মিস তানিশা ইসলাম। তানিশাকে সোজা গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে শুরু করে দিয়েছে কাব্য, কিন্তু কাব্য পুরো রেগে খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, যা দেখে তানিশার ভয়ে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কি হলো, কথা বলছো না কেন? খুব মনে পড়ছে বুঝি ডেভিলের কথা? আপনি কিভাবে জানলেন আমি ওনার কথা ভাবছিলাম? কাব্য গাড়ি ব্রেক করে তানিশার দিকে অবাক হয়ে তাকালো। তার মানে আমি এতক্ষণ যা কথা বললাম তুমি একটাও শোনোনি? না মানে না মানে কি? না মানে হলো না। আমি আপনার কথা ভেবে কি করব? কে হন আপনি আমার? হাই হাই, এ তুই কি বলে ফেললি তানিশা, মুখে হাত দিয়ে। এইবার এই বজ্জাতের হাড্ডি ব্যাটা লুচু তোর সাথে কি করবে? আমি তোমার কে হই তাই না? না মানে
কাব্য তানিশার আর কোনো কথা না শুনে গাড়ি চালু করে সোজা বাসা চলে আসলো তানিশাকে নিয়ে। কিন্তু এটা অন্য বাসা যেখানে আবির থাকে। সাধারণত তারা এখানে কোনো পরিবেশ পায় না বলে আর থাকে না। কাব্য তানিশাকে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। হায় আল্লাহ, এই জল্লাদ কি এইখানে নিয়ে এসে আমাকে পরোটার সাথে খাবে? এখন আমি কি করব? সমস্যা নেই, আমি তোমাকে খাবো না, কিন্তু অনেক কিছু শেখাবো। মানে আপনি আমার কথা কিভাবে শুনলেন? মানেটা না হয় নিজের চোখেই দেখো। আর যেভাবে বলছো আমি কেন, যে কোনো কেউ শুনতে পাবে। তানিশা তো কাব্যের কথা শুনে ভয় পেয়ে গেছে। কি শেখাতে চায় তাকে? কাব্য তানিশাকে সোজা তার রুমে নিয়ে যায়, এখন থেকে তুমি এখানেই থাকবে। বিছানার উপর ফেলে দিয়ে। মানে তুমি আমার একমাত্র বউ। মোরওভার তোমাকে তো আমার বাসা ও সব কিছু জেনে নিতে হবে, তাই তোমাকে আমি এইখানে নিয়ে আসলাম। আমি আপনাকে বিয়ে করব না, আর কতবার বলবো? আর আপনার কোথায় কি আছে তা আমি জেনে কি করব? সেটা দেখা যাবে। আচ্ছা তুমি থাকো, আমি আবিরকে ফোন দেই, ও মনে হয় অফিসের কাজে ব্যস্ত। বলেই বারান্দায় এসে আবিরকে ফোন দিল। হ্যালো, কেমন আছিস? যেমন রেখেছিস। মানে বুঝিস না, সারাদিন সব আমাকে করতে হয়, আর তুই বসে বসে আড্ডা দিস। আচ্ছা ওসব কথা এখন শোনার মুড নেই। আচ্ছা শোন, আমার একটি কাজ করে দিতে পারবি? বল কি কাজ? আর আমার সাথে আবার অনুমতি নেওয়ার কি আছে? আমার কিছু গার্ড লাগবে, আর আমি এখন তোর বাসায় আছি। কি? তারপর আবিরকে কাব্য তানিশার ব্যাপারে সবকিছু বলে। এইসব হয়েছে তো আমার কিছু গার্ড লাগবে এই মেয়েকে পাহারা দেওয়ার জন্য, কারণ আমি তো কোনো কাজে বাইরে যেতে পারি, তখন যদি পালিয়ে যাই, তাই আর কি। এখানে শুধু আমি আর ও থাকবো, আর তুই কিছুদিন আমার বাসায় থাক। এনি প্রবলেম? না না, আমার আবার কি প্রবলেম? আবির কথাটি হেসে বলল, কারণ সে বুঝতে পারছে কাব্য এখন কোনো মুডে আছে। না পাওয়ার কথা আমি শুনতে চাই না, দরকার হয় 5 গুণ টাকা দিয়ে নিয়ে আয়। আচ্ছা, আর কিছু বলা লাগবে না, আমি সবাইকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। জানিও না, তুই এক্ষুনি ওদের পাঠিয়ে দে। আচ্ছা আচ্ছা, 2 ঘন্টার ভিতরে তারা পৌঁছে যাবে, কোনো চিন্তা করিস না, আমি বলে দিচ্ছি। অলরাইট। ভাবছেন এত তাড়াতাড়ি গার্ড কোথায় পাবে? আসলে কাব্য আবির কলেজ থেকে ভার্সিটি পর্যন্ত মাথা উঁচু করে চলেছে। সব দিক থেকে পারফেক্ট জুটি ছিল তাদের বন্ধুত্ব, তাই তারা সকল দিক থেকে পারফেক্ট। আর মারামারি ইত্যাদি তো সেই সব লাইফে করবেই, তাই সকল লোক তাদের হাতে করে রেখেছেন, যেন যখন ইচ্ছা ডাক দিলেই চলে আসতে পারে। ডিয়ার, কি এত ভাবছো? তানিশার পাশে বসে। দেখুন, আপনি আমাকে এখানে নিয়ে এসে কি করবেন তার থেকে বাসায় দিয়ে আসেন, আমি বিয়ে করব। আবার কোন ধরনের খেলা করবে আমাকে নিয়ে তানিশা? আর কোনো খেলা খেলতে পারবে না। না, বিয়ে যখন করবই তখন এখানে থেকে আমরা সব কিছু শিখে নেব। মানে এই যে আমরা এখানে থেকেই রোম্যান্স সহ সকল প্রকার জিনিসগুলো শিখে নেব। না, এইসব এখন না। তো কখন? বিয়ের পর। তাই নাকি? বাহ, আমার বইয়ের ভিতরেও তো অনেক রোমান্টিক আছে। রোমান্টিক না ছাই, তুই কি করে বুঝবি চান্দু আমি কি করতে চাই? আমি তো সবই বুঝি ডিয়ার, তুমি কি ভাবো? আচ্ছা ওসব কথা থাক, এখন যাও তো কিছু রান্না করো। আমি সকল প্রকার সবজি অর্ডার দিয়ে দিচ্ছি। নতুন বউ বলে কথা, তাই বউয়ের হাতে কিছু না খেলে হয়? কি আমি রান্না করব? কোনো দিনও না। আমি কি আপনার কাজের বুয়া নাকি যে রান্না করতে হবে? বাকিটা বলতে না দিয়ে কাব্য তানিশার মুখ বন্ধ করে দিয়েছে। মানে বুঝেন নাই, জাম পাউরুটি কিস যাকে বলে। দীর্ঘ 2-3 মিনিট পর কাব্য তানিশাকে ছেড়ে দিয়ে। রান্না না করলে সারাদিন এটাকে থাকবো, কি বলো? তানিশা তো পাথরের মতো দাঁড়িয়ে আছে। এই কি হয়েছে তোমার? কাছে যে গায়ে হাত দিয়ে ধ্যান ভেঙে। না কিছু না। আপনি পেয়েছেন কি? যা ইচ্ছা তাই করবেন আমার সাথে? আমি কি মানুষ না? আমাকে কি বাঁচতে দেবেন না আপনি? কি বোঝাতে চাইছো তুমি? বোঝাতে চাইছি যে আপনি আপনার মুখের সাথে আমার মুখ লাগাচ্ছেন কেন? রুচি বলে কি আপনার বলেই মুখ আটকে নিল। আমি কি বলছি?
এই কথার জন্যই সেদিন যা হয়েছিল আবার যদি হয়। না 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 কি আবার বলো? না কিছু না। এক দৌড়ে দরজার কাছে। আর হ্যাঁ, আপনি সব কিছু নিয়ে আসুন, আমি রান্না করে দিচ্ছি। তোমাকে আজ সারাদিনের খাওয়া খাইয়ে দেবো চান্দু। একবার দেখ ইস তানিশা কিয়া কিয়া কর সকতি হ্যায়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আবার কি করতে চাইছে এই মেয়ে? এ তো সহজেই রান্না করতে চাইলো। এত পাজি বলার কথা না, কিছু তো একটা করবেই। কাব্য ফোন হাতে নিয়ে তার পরিচিত সব থেকে সব অর্ডার দিল। তানিশা নিচে এসে সোজা রান্নাঘরে প্রবেশ করে। মনে তো হচ্ছে এই হরর বাড়িতে কেউ থাকে না, কিন্তু এত জিনিস কে ব্যবহার করে, কে রান্না করে এখানে যে সবকিছু এত ভালোভাবে সাজানো? তানিশা রান্নার সকল জিনিস খুঁজছে আর বুঝে নিচ্ছে যে কোনটা কোথায়। কাজ করতে করতে দরজায় বেল বেজে উঠল। এই উল্লুক ভাল্লুক বাসায় আবার কে আসলো? তানিশা দরজার কাছে যেয়ে দরজা খুলতেই অজ্ঞান হওয়ার অপেক্ষা। তানিশা তার সামনে দেখতে পায় অনেকগুলো লোক, কিন্তু সামনে যে আছে তার হাতে বন্দুক রয়েছে। কাব্য। আরে আরে ম্যাডাম, ভয় করছেন কেন? ভয়ের কিছুই নেই। স্যারই আমাদের এখানে আসতে বলেছে। কি হয়েছে? সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এরা কারা? লোকগুলোদের উদ্দেশ্য করে। ও, আপনারা চলে এসেছেন, ভিতরে আসুন। আর তানিশা, ভয়ের কিছু নেই, এরা আজ থেকে এখানেই থাকবে। তানিশাকে উদ্দেশ্য করে। কিন্তু কেন? সেটা পরে দেখতে পাবে, এখন যাও নিজের কাজে, কিছুক্ষণ পর সব এসে যাবে। তানিশার কিছু না বলে চলে গেল। লোকগুলোর ভিতরে প্রবেশ করে। হাই স্যার, আমি তামিম। এদের সবাইকে আমি কন্ট্রোল করব। ও আচ্ছা, তাহলে সকল দায়িত্ব আপনার। কিভাবে সেফটি দিয়ে রাখবেন সব আপনি দেখবেন। কিন্তু স্যার, আমরা কাকে গার্ড দেব? ওই যে ওই মেয়েকে দেখছো, তাকে। হোয়াট? এটা কি করে সম্ভব স্যার? ও তো একটা পিচ্চি মেয়ে। ওই মেয়েকে আবার গার্ড দেওয়া লাগে? দেখতে পিচ্ছি কিন্তু পুরো বজ্জাত। স্যার, এনাকে তো আপনি ঠিক করতে পারবেন। আমি তো সব সময় বাসায় থাকবো না, আর ওর সাথে সারাক্ষণ থাকতে পারবো না। একটা বিষয় খেয়াল রাখবেন, যেন ও বাসার বাইরে যেতে না পারে, এটাই আপনাদের কাজ। ওকে স্যার। ওকে নিজ নিজ কাজে চলে যাও। বাসার বাইরে সবাই নিজের নিজের একটা অবস্থান করে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অর্ডার করার সকল পণ্য দিয়ে গেল। বজ্জাত খচ্চর আমাকে যেন কাজের বুয়া পেয়েছে। বিয়ে করবে ভালো কথা, তাই বলে নিজের বউকে এইভাবে কাজ করাবে? একটু মায়া নেই? এতটুকু বাচ্চার উপর এইভাবে অত্যাচার করে। আর এতগুলো সবজি আমি কি করব? হামুনি গো, তুমি কেন আমাকে রান্না শেখালে না? আর ওইদিকে কাব্য সব দাঁড়িয়ে দেখছে আর মিটমিট করে হাসছে। কি ব্যাপার, আমার বউয়ের রান্না করা কি হয়েছে? রান্নার রুমে প্রবেশ করে। ব্যাটার নেংটি ইঁদুর, ডাইনোসর, মুখ পুরা হাতি, পচা কেঁচো ক্যাবলা, মূর্খ তার ছিঁড়া কোথাকার, সব সময় শুধু ডেভিলগিরি করা। কি বললে? কই কিছু না তো। এই বেটা খচ্চর কি করে আমার মনের কথা বুঝে নেয়? আমি সব বুঝতে পারি। কাব্য চেয়ার টেনে বসে। আচ্ছা, আমার বউ কি রান্না করতে পারে? আপনি জেনে কি করবেন? অ্যানাকন্ডা তোকে আজ লাল পিঁপড়া বানাবো। যত যাই করো ডিয়ার, প্রথমে তুমি সব খাবে, তারপর আমি। সকল কিছু করতে করতে রাত হয়ে গিয়েছে। রান্না শেষে তানিশার সবকিছু রেডি করছে। বাহ, আমার বউয়ের হাতে রান্নার সুগন্ধ তো আমার বউয়ের মতোই হয়েছে। একটু হেসে, বুঝবা চান্দু কেমন লাগে। আচ্ছা, আপনি খাওয়া শুরু করুন, আমি সব ঠিক করে দিয়েছি। আর একটি রিকোয়েস্ট রাখবেন। রিকোয়েস্টের কি আছে, বলে ফেলো। আসলে ওড়না পেঁচিয়ে পেঁচিয়ে বলে ফেলো। খাবার টেবিলে বসে হয়েছে কি, আমার না একটু মা প্লাস বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সারাদিন তাদের সাথে কোনো কথা হয়নি, তাই তো আর কি। ও, তো আমি কি করতে পারি? কাল সকালে না হয় তাদের আসতে বলি। না, বলছিলাম আপনার ফোনটি একটু দেওয়া যাবে? আমি জাস্ট 2 মিনিট কথা বলে দিয়ে দিব। এতে আবার রিকোয়েস্ট করার কি আছে? আমার সব জিনিসই তো তোমার, এই নাও। থ্যাংক ইউ বলেই চলে গেল। তানিশা কাব্যের থেকে দূরে সরে গিয়ে তার বাবা মার কাছে ফোন দেয়। ফোন রিসিভ করে। হ্যালো বাবা। হ্যাঁ রে মা, বল। বল মানে? তোমার মেয়ে কেমন আছে কোনো খবর নেবে না? খবর নিয়ে কি করব? আমি জানি আমার জামাই তোমাকে কখনো খারাপ রাখবে না। কে খারাপ আছে দেখি? তানিশার মা এসে বলল। এই দেখো গিন্নি, তোমার মেয়ে ফোন করেছে। তাই দেখি।
হ্যাঁ রে মা, কেমন আছিস? খুব ভালো আছি, খুব। এত ভালো আছি যা তোমরা কোনোদিন শোনোওনি। এটা তোমরা কি করলে মা? আমাকে এই কোন টেবিলের হাতে তুলে দিলে? ও আমার উপর অনেক অত্যাচার করছে। এমন করে বলছিস কেন? আর ও কি করেছে? ও তোমার মেয়ের উপর নির্যাতন করছে মা। কি? এটা কিভাবে সম্ভব? এ হতে পারে না, কোনোদিনও না। কি হতে পারে না? আমি কালই বাসায় চলে যাব। কি ব্যাপার? তেমন কোনো সমস্যা হলে তো ও এখানে চলে আসতো। কি হলো, কথা বলছো না কেন? আমি তোর বাবার সাথে কথা বলে দেখছি। আচ্ছা তুই রাখ। হুম। তানিশা ফোন কেটে দিয়ে পেছনে তাকিয়ে একটা বড় ধরনের শক খায়, কারণ পেছনে কাব্য পুরো রেগে ভ্যাম্পায়ার হয়ে গেছে। তানিশার সকল কথা কাব্য পেছন থেকে শুনেছে, কিন্তু তানিশার সেদিকে কোনো খেয়ালই ছিল না। আপনি এখানে? আমি এখানে কেন, সমস্যা? না, সমস্যা কেন হবে? বেচারি গলা শুকিয়ে গেছে। চলো খেতে চলো। চলেন। তানিশা অবাক হয়, কাব্য কিছু বলল না কেন। তারপর তারা দুজন মিলে খাবার খেয়ে নিল। কি হলো, খাচ্ছ না কেন? না মানে খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন, আমি এখন খাবো না। না, তুমি আগে মুখে দাও, তারপর আমি। না না, আগে আপনি দেখুন আমার হাতের রান্না কেমন। আচ্ছা তাহলে তুমি আমার কাছে এসে বসো। কেন? আচ্ছা তাহলে তুমি আমার কাছে এসে বসো। কেন? এত কেন কেন করছো কিসের জন্য? কাছে এসে খাবার সার্ভ করো। তানিশা কাব্যের কাছে এসে খাবার পরিবেশন করে পাশের চেয়ারে বসলো। শুরু করি। কাব্য জানে যে এই খাবারে অতিরিক্ত ঝাল দেওয়া হয়েছে, সে সবকিছু দেখেছে, কিন্তু সে তাও খেতে যাচ্ছে। খাও চান্দু, আমাকে কষ্ট দেওয়া না, কিন্তু খাওয়ার পরে কি হবে? ও তো আর আমাকে ছেড়ে দেবে না। হায় হায় তানিশা, এ তুই কি করলি? এদিকে কাব্য দ্রুত বেগে খেয়ে যাচ্ছে, আর চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। চোখ মুখ লাল হয়ে গেছে, যে কেউ দেখে ভয় পাবে, কিন্তু সে সম্পূর্ণ খাবার শেষ করে ফেলেছে। আমার খাওয়া শেষ ডিয়ার। খুব সুন্দর হয়েছিল রান্না। এত সুন্দর রান্না আমি কোনোদিন খাইনি। রেগে মুখ দিয়ে কথাগুলো বের হচ্ছে না, আর ওইদিকে তানিশার তো করুণ অবস্থা। এবার তুমি খাও। না মানে আমার খিদে নেই। কি করে থাকবে? আমারও যদি আপনার মতো অবস্থা হয়। কি এত বিড়বিড় করছো? আর খিদে নেই মানে খেতে হবে, ব্যাস। তো কি করি আইডিয়া। আমি খাবো না, ব্যাস খাবো না। ঝাড়ি মেরে উঠে চলে যাবে, আর তখনই তানিশা তার হাতে টান অনুভব করে। ওটা না হয় খাবে না, তাহলে আমারটি তো খেয়েই হবে মিসেস তানিশা মাহমুদ। হি হি হি। মানে কি মানে হলো কাব্য তানিশার কথা বলতে না দিয়ে ভালোবাসার পরশে এক করে দেয়। ইস, কবে যে আমার তানিশা আসবে, সেদিন টেবিল কাব্য না, রোমান্টিক কাব্য হব। কাব্য তানিশাকে একদম নিজের বাহুডোরে চেপে ধরে নিজের কোলের উপর তুলে নিয়েছে, তারপর মুভের স্টাইলে কিস করছে। ছাড়ার কোনো নামই নেই, কারণ যে পরিমাণ ছাল দেওয়া হয়েছে তা সহজে ঠিক হওয়ার নয়। আর তানিশার তো দম বন্ধ হওয়ার অবস্থা। তার শক্তি বলতে কিছু থাকলেও কাব্যের মতো বডি ফিটনেসের সাথে পারা অসম্ভব। দীর্ঘ 25 মিনিট পর কাব্য তানিশাকে ছেড়ে দিয়ে কোলের উপর তুলে ধরে রেখেছে। তানিশা তো দম নিতে পারছে না, দুজনেই হাঁপাচ্ছে। কি মিসেস তানিশা মাহমুদ, ঝাল লেগেছে? আপনি এটা কেন করলেন? আপনার কি একটু দয়া মায়া নেই? এমন কেন করলেন? কেন জানো না? আমার বউ না খেয়ে থাকবে তা কি হয়? তাই এটি খেতে দিলাম। খুব মিষ্টি না? ইয়াক, থু, ছি, কি বাজে। এর মতো জঘন্য আর কিচ্ছু নেই। কি বললে? বাকিটা আর বলতে না দিয়ে কাব্য আবার তানিশাকে ভালোবাসার পরশ দিতে থাকে। তানিশাকে চেপে ধরে নিজের শরীরের সাথে একবারে এক করে নিয়েছে, আর কাব্য তানিশার লিপসে, ঘাড়ে, চারোদিকে এলো পাথারি চুমু খেতে থাকে, যেন সে একটি ঘোরের ভিতর চলে গিয়েছে। আর এদিকে তানিশা ছটফট করেও কোনো লাভ নেই। কাব্য কিস করতে করতে একসময় কামড়ের অনুভব করতে পারে। হ্যাঁ, তানিশা আর কোনো উপায় খুঁজে না পেয়ে কাব্যের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। এতে কাব্যের বিন্দু পরিমাণও কিছু মনে হয়নি, কারণ সে ওটাকে একটি আদরই বলে। কি ব্যাপার বউ, বিয়ে না করতে ভালোবাসার চিহ্ন এঁকে দিলে? বাহ, আমার বউয়ের তুলনাই হয় না। মানে? অবাক হয়ে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তানিশা। মানে জানো না? বাসর ঘরে বুঝিয়ে দেব। এতক্ষণ তানিশা কাব্যের কোলের উপর ছিল, কোল থেকে নামিয়ে। যাও ফ্রেশ হয়ে নাও,
আমি খাবারের অর্ডার দিচ্ছি। তানিশা তো একদৌড়ে রুমে চলে এসে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ার অন করে এই ঠান্ডা রাতে ভিজতে শুরু করেছে। উনি পেয়েছেন কি আমাকে? আমার কি কোনো চাওয়া পাওয়ার মূল্য নেই ওনার কাছে? আমি একটু ঝাল দিয়েছি বলে উনি এমন করবে? ছি, ছেলেরা এত নীচ হয় আমার ভাবতেই কেমন লাগছে। এদিকে কাব্য খাবার অর্ডার দিয়ে রুমে এসে দেখে তানিশা ওয়াশরুমে ঢুকেছে প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পর। না, এই মেয়েকে নিয়ে আর পারা গেল না, এতক্ষণ লাগে ফ্রেশ হতে। ধৈর্যের সীমা পেরিয়ে নিল। এই তানিশা, দরজা খুলো, এতক্ষণ কি করো? এদিকে তানিশা কাব্যের কথা শুনে ভয় পেয়ে যায়, তারপর শাওয়ার অফ করে। এখন কি হবে? আমি কি পরবো? কিছুই তো নেই পরিধান করার মতো। এদিকে কাব্য তানিশার কোনো সারা শব্দ না পেয়ে অবাক আবার রেগে যায়। তানিশা, দরজা খুলো। দরজায় ধাক্কা দিয়ে বলল, না হলে কিন্তু আমি ভেঙে দেব। এই না না, আমি খুলছি দরজা। দরজাটি হালকা খুলে তানিশা একটু মুখ বের করে। এই শোনেন না, আমাকে কিছু কাপড় এনে দেন। কাব্য দেখে যে তানিশার চুল ও চোখ মুখ ভিজে রয়েছে, তার মানে সে গোসল করেছে, তাও আবার এই ঠান্ডাও রাতে। এই, তুমি শাওয়ার নিয়েছো? বেচারি তো শেষ। না মানে নিয়েছি। খুব ভালো করেছো, এবার থাকো এইভাবে। এখানে কোনো মেয়ে থাকে না যে তোমাকে কাপড় দেবে। কি? তাহলে আমি এখন এইভাবে থাকবো? তাছাড়া আমি আবার কি করব? বলছি, আপনার শার্ট প্যান্ট দেন। হোয়াট? আমি এখানে কি থাকি নাকি যে আমার জামা কাপড় থাকবে? তা জানি না, যান যেখান থেকে হোক আমাকে কাপড় এনে দেন। আর এখানে তো আবির ভাইয়া থাকে, তারটা এনে দেন। ও, আমি তো ভুলেই গেছি, এখানে আমি মাঝে মাঝে আসি বলে কিছু ড্রেস রেখে গিয়েছি। আচ্ছা, আমি নিয়ে আসছি। কাব্য তার শার্ট ও প্যান্ট তানিশাকে নিয়ে এসে দিয়ে অপেক্ষা করছে। এই আবার কি হলো? এত লেট কেন হয়? তানিশা কোনো সারা শব্দ নেই। এই খুলবে নাকি ভাঙবো? এই খুলছি, দাঁড়াও। কিছুক্ষণ পর তানিশা দরজা খোলার পর কাব্য দেখে তো অবাক। তানিশা ওয়াশরুম থেকে বের হয়ে কাব্যের সামনে দাঁড়িয়ে বেল্ট আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কাব্য তানিশার একদম কাছে যেয়ে। কি সমস্যা? তানিশার কোনো উত্তর নেই। বলছো না কেন? দেখতেই তো পাচ্ছেন, আবার জিজ্ঞেস করেন কেন? কাব্য আর কোনো কথা না বলে তানিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে সামনে হাত দিয়ে তানিশার বেল্টে হাত দিয়ে এঁটে দেয়। আর তানিশা তো লজ্জায় শেষ। এটা কি হলো তার সাথে? দূরে সরে যেয়ে, আপনার কি কোনো কাজ নেই? সব সময় শুধু লুচ্চামি করা। লুচ্চামির কি দেখলে? আর আমি তো আমার বউয়ের উপর লুচ্চামি করছি, অন্য কারোর সাথে তো না। কে বলেছে আমি আপনার বউ? আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনি তো জোর করে একটি মেয়েকে তুলে নিয়ে এসে তার উপর নির্যাতন করছেন। অতই যখন ভোগ করার শখ, তাহলে বাজারে যান না, সেখানে অনেক আছে। আমাকে কেন এত জ্বালাচ্ছেন? একদমে কথাগুলো বলে দিল তানিশা। কাব্যের তো মাথায় রক্ত উঠে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। এই সময় কি করা উচিত তার মাথায় কিছু আসছে না। জানি না অন্য ছেলে রেগে গেলে কি হয়, কিন্তু কাব্য এই মুহূর্তে চোখ মুখ রাগে লাল হয়ে কাঁপছে। তানিশা কথাগুলো বলার পর কাব্যের দিকে খেয়াল করে যে পুরো ভ্যাম্পায়ার মতো হয়ে গেছে। এতে কি বললি তানিশা? এবার তো তুই শেষ। কাব্য সেখানে আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে সোজা নিচে গেল, আর তানিশা রুমে দাঁড়িয়ে থাকলো। কাব্য নিচে এসে কিছু বুঝতে না পেরে হাতের কাছে যা আছে ভাঙচুর করতে লেগে গেছে। প্রায় অনেকক্ষণ ভাঙচুর করে মনে হয় ভাঙার মতো আর কিছু নেই, সব শেষ। আর তানিশা তো ভয়ে বিছানায় চুপটি মেরে শুয়ে পড়েছে আর ঘুমের ভান করে রয়েছে। কিভাবে ঘুম আসবে যেভাবে সব ভাঙচুর করছে? আমি তোমাকে ভোগ করি না মিস তানিশা ইসলাম, তুমি মনে হয় আমাকে ভালোভাবে দেখোনি। এই কাব্য কি পারে আর কি করে, এতক্ষণ শুধু আমার ভালো রূপটাই দেখছো, কিন্তু খারাপটা দেখোনি। আর আজ যেটা বললে, এটার শাস্তি তোমাকে আমি দেব, খুব তাড়াতাড়ি দেব। কাব্যের হাতে ব্লিডিং হচ্ছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পর দরজার আওয়াজ হচ্ছিল। কাব্য দরজা খুলে কাব্য সেটা নিয়ে সোজা রুমে চলে এসে দেখে তানিশা ঘুমিয়ে আছে। সোজা তানিশার কাছে যে হাত ধরে তুলে ফেলে। এটা খেয়ে নাও। আমি খাবো না, আমার খিদে নেই। তুমি খাবে নাকি আমি তোমাকে খাবো? আমি খাবো, দেন দেন। খাবার হাত থেকে নিয়ে প্যাকেট থেকে বের করে 1 সেকেন্ড অপেক্ষা না করে খেতে শুরু করে দিয়েছে। কাব্য সেখানে আর না দাঁড়িয়ে হাতে মেডিসিন দিয়ে
তার গার্ডের ছিল তাদের কাছে গেল। মিস্টার তামিম, আপনার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? নো স্যার, এটা আমাদের কাজ, এটাতে সমস্যা বলে কিছু থাকতে পারে না। আচ্ছা, এখন আর এখানে থাকার দরকার নেই, সবাই বাসার ভিতরে যেয়ে ঘুমিয়ে পড়েন। কি বলেন স্যার? আমাদের রুলস মোতাবেক এটি নেই। এটি তো আছে যে আমি যা বলবো সেটি করতে হবে। কিন্তু স্যার, কোনো কিন্তু না, যান আপনারা এখান থেকে। তামিম আর সাথে সবাইকে নিয়ে চলে যেতেই কাব্য তাকে ডাকে। মিস্টার তামিম, আপনার কাছে কি সিগারেট আছে? কেন স্যার? এত কথা কেন? যা বলছি তার উত্তর দাও, থাকলে দাও। নেন স্যার। 3 প্যাক ছিল, পুরো প্যাকেটগুলোই দিয়ে দিয়েছে। তারা চলে যাওয়ার পর কাব্য ছাদে উঠে সিগারেট জ্বালিয়ে একটার পর একটা টানতে থাকে আর চোখ মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। বের হবেই না কেন, সে তো কোনোদিন এটি খায় নাই, আজ জোর করেই এই প্রথম সিগারেট টানছে, যেটা তার কাছে আজ ভালোই লাগছে। অনেকক্ষণ পর কাব্য রুমে এসে দেখে তানিশা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। সে পাশে যে শুয়ে পড়ল। সকালে কাব্যের চোখ খুলতেই সে অবাক হয়ে যায়। কাব্য দেখে যে তানিশা কাব্যের একেবারে শরীরের সাথে লেপ্টে রয়েছে, কাব্যের বুকের সাথে কাচুমাচু হয়ে একদম ঘুমন্ত পরীর মতো শুয়ে আছে, আর তার উপরে আবার শার্ট প্যান্ট পরে, যেটা না দেখে তার প্রশংসা করা যায় না। নিমিষেই কাব্যের রাগ দূর হয়ে গেল তানিশার ঘুমন্ত মুখটিকে দেখে। কাব্য তানিশাকে আরো কাছে টেনে জড়িয়ে নেয়। তানিশার নড়ে ওঠার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে তানিশা কাব্যকে এমন করতে দেখে একদম লাফ দিয়ে উঠে পড়ে, আর এতেই কাব্য ভ্যাপাচাকা খেয়ে যায় নিজেকে ঠিক করে। আমি যা বলেছিলাম সেটা দেখছি এখন ঠিকই হলো। মানে বুঝবেন না নাকি বুঝতে চাইছেন না? আপনি আমাকে ঘুমের মধ্যে পেয়েছি। কি বলতে চাইছো তুমি? এরপরও জানতে চাইছেন কি বলতে চাইছি? আমার সাথে এটি কেন করলেন? জাস্ট শাট আপ তানিশা, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। কাব্য বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল, আর এদিকে তানিশা উঠে দাঁড়িয়ে আছে আর ভাবছে। যেইভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে, আর এখানে থাকা যাবে না। এই ডেভিল নিশ্চয়ই আমাকে মেরেই ফেলবে। কাব্য ওয়াশরুম থেকে বের হয়ে তানিশাকে কিছু না বলেই বাইরে চলে গেল। মিস্টার তামিম, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে, আপনি ভালো করে চারপাশ খেয়াল রাখবেন। আর ওই মেয়েটির জন্য কিছু পোশাকের অর্ডার দিয়ে দিয়েছি, বাসায় দিতে আসলে তাকে দিয়ে আসবেন, ওকে? গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ওকে স্যার। কাব্য গাড়ি নিয়ে সোজা তানিশাদের বাসায় চলে গেল। বাসায় পৌঁছে টুং টুং টুং। এই সুমি, দেখ তো এখন আবার কে এলো? রান্নার রুম থেকে। দেখছি। দুলাভাই আপনি? আমি। কেন, আসতে দেবে না নাকি? কি বলেন? আসুন আসুন। কাব্য ভিতরে প্রবেশ করে। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? তানিশার মাকে সালাম দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো। তুমি ভালো আছো? আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। ভালো আর থাকছি কোথায়, আপনার মেয়ের জ্বালায়। তানিশার মা রান্না কমপ্লিট করে এসে বসলো। ও হ্যাঁ, ও তো কি সব বললো, আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা, ও কেন ওই কথাগুলো বললো? শুনলে হাসবেন না তো? আগে বলো, হাসির কথা হলে তো হাসতে হবেই, তাই না? জানেন আপনার মেয়ে কাল রান্না করেছে? কি? ওর মার পাশে দাঁড়িয়ে। এটা কি করলে তুমি? মানে ও কি রান্না করেনি কোনোদিন? রান্না দূরে থাক, রান্নাঘরের কোথায় কি থাকে সেটাই জানে না। তাহলে কালকে কি ও ইচ্ছা করে করেনি সেটা? আচ্ছা, রান্নাটি কেমন হয়েছিল? আমার তো বেশ ভালো লেগেছিল, মনে হয় মোবাইল থেকে বের করে শিখেছে। সেটাই হতে হইতো, তা না হলে তো রান্নার রেসিপি জানে না, কেমন করে রান্না করে। আচ্ছা মা, বাবা কোথায়? সিঁড়ি দিয়ে নেমে। এই যে আসলে আজ ঘুমটা খুব বেশি হয়ে গিয়েছে। আর কি, তা কি ব্যাপার, সব কিছু ভালো আছে তো? সামনের সোফায় বসে পড়ল। বাবা, সবকিছু ভালো আছে, কিন্তু একটি কথা বলা দরকার তোমাদের। বলো। আমি আমার আর তানিশার বিয়ে আগামী পরশু সেরে ফেলতে চাই। কাব্যের এরকম কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এত তাড়াতাড়ি কেন বাবা? আসলেই তো নিজেদের মধ্যে আগে সব কিছু বুঝে নাও, তারপর দিন দেখে বিয়ে দেওয়া হবে। না বাবা, আমি আপনার মেয়েকে খুব তাড়াতাড়ি পেতে চাই। ও যখন তখন কি করে ফেলবে সেটা বলা যায় না।
কারণ সে বয়সের দিক দিয়ে বড় হলেও এখনও চঞ্চলতা ভাব কাটেনি, তাই তাকে আমি আর একদিন পরেই বিয়ে করব। আপনারা সকল ব্যবস্থা করা শুরু করে দিন, ভালো অনুষ্ঠান করেই এই বিয়ে করা হবে। আচ্ছা, তুমি যা বলবে সেটাই হবে, কিন্তু তোমার মা বাবা তাদের বলেছো? তাদের একটু জানিয়ে দিলেই তারা রাজি হয়ে যাবে, কারণ আপনার মেয়েকে তারা খুব ভালোবাসে, তাই তারা যে কোনো সময় আপনার মেয়েকে ঘরে তুলে নিতে চায়। বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমি সকল ব্যবস্থা করে ফেলবো, তুমি চিন্তা করো না। আচ্ছা গিন্নি, আমার ছেলেটাকে কি শুধুই কোথায় বলাবে? ব্রেকফাস্ট রেডি করো। শুধু তোমার ছেলে, আমারও ছেলে। আমি তোমাদের দুজনেরই ছেলে। সবাই মিলে হেসে হেসে খাবার টেবিলে বসলো। এটা আমি কি করলাম? আমি এখানে খেতে বসেছি আর আমার বউ এখানে না খেয়ে আছে। কি হলো বাবা, উঠলে কেন? আমি একটু আসছি, একটু কাজ ছিল আর কি। আচ্ছা ভাইয়া, আপু আপনাকে কেমন জ্বালিয়েছে? কই, তেমন কিছু তো বলেনি। জ্বালিয়েছে মানে তোমার বোন তো আমাকে হেল্প করে দিয়েছে। আসলে নতুন জায়গাতে ও ওই রকম করে, একটু শান্ত স্বভাবের হয়ে থাকে, আর যখনই পরিচিত হয়ে যাবে তখন তাদের জান তেজপাতা করে দিবে। আমার মেয়েটি ওইরকমই, তোমরা কিছু মনে করবে না। কি যে বলেন বাবা, আমরা আপনার মেয়ের দুষ্টুমিগুলো পছন্দ করি বলেই তো তাকে বউ হিসেবে নিয়ে যাচ্ছি, তাই সেটা নিয়ে আমরা বিরক্ত হব কেন? আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ যে আল্লাহ আমাকে এমন একটা জামাই ও পরিবার দিয়েছে। হয়েছে, এবার শুরু করো। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর একসাথে মিলে অনেক আনন্দ ও কথাবার্তা বলে। তানিশার ছোটবেলা কেমন ছিল, তাদের পরিবার ও কাব্যের সম্পর্কে অনেক কথাই তারা জানাজানি ও হাসাহাসি করলো। আনন্দের মাঝে দুপুর হয়ে গেল। বাবা, এবার আমাকে আসতে হবে। সে কি এখন? আচ্ছা, দুপুরে ডিনার করে যাও না। না বাবা, আপনার মেয়ে বাসায় একা আছে, তাকে রেখে থাকতে পারছি না। ও তাই তো। আচ্ছা, এতক্ষণ মেয়েটি কি করছে? কাব্য, তুমি তাড়াতাড়ি যাও, ও তো কারোর সাথে কথা না বলে থাকতেই পারে না। যে দেখবে মোবাইলে গেম খেলছে। তাছাড়া আর কি। আচ্ছা, আমি আসি। বাবা আসো। আর হ্যাঁ, ওর থেকে একটু বুঝে শুনে থাকবে, একদম বুড়ি, কখন কেমন যে দুষ্টুমি করে বোঝা সম্ভব। একটু হেসে সেখান থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। কাব্য বাসার ভিতরে ঢুকে দেখে সকল গার্ড চারদিকে ঘোরাফেরা করছে। সেদিকে কোনো খেয়াল না করে সে গাড়ি পার্ক করে সোজা দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। কি হলো, আপনারা এইভাবে রুমে ছুটে বেড়াচ্ছেন কেন? একজন গার্ডকে বলল। লোকটি চুপ করে আছে। কথা বলছেন না কেন? মিস্টার তামিম, মিস্টার তামিম। ইয়েস স্যার। কি হয়েছে, এভাবে সবাই ছুটোছুটি করছে কেন? তামিম মাথা নিচু করে আছে, কোনো কথা নেই। কি হলো, কথা বলছেন না কেন? সরি স্যার। সরি কেন? স্যার, আমরা পারিনি। কি পারেননি ভালো করে বলেন। স্যার, আমরা চারপাশে ভালোভাবে খেয়াল রেখেছি, কিন্তু ম্যাডাম যে কিভাবে পালিয়ে গেল আমরা বুঝতে পারিনি। হোয়াট? ওর সাহস হয় কি করে এখান থেকে পালানোর? রাগে চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে কাব্যের। ওইটুকু একটি মেয়েকে গার্ড দিতে পারো না? তোমাদের সবাইকে আমি খুন করব। পাশে থাকা টেবিলে বাড়ি মেরে গ্লাসের টেবিল ভেঙে ফেললো। স্যার প্লিজ। স্যার সরি স্যার, উই লকড অ্যাট অল সাইড, বাট উনি যেভাবে পালাবে এটা বুঝতে পারিনি। যেভাবে হোক ওকে তোমরা খুঁজে নিয়ে এসে দেবে আমার সামনে, তাকে আমি চাই। পাশে থাকা সকল গার্ড ভয়ে চুপসে গেছে। কাব্য সেখান থেকে সোজা রুমে যেয়ে সব ভাঙচুর করছে, আর পুরো বাড়ি তার ভয়ে স্তব্ধ। তারপর কি হয়েছে সেটা তো জানেনি। চলুন তাহলে আবার ফিরে আসি, যেখানে কাব্য তানিশাকে ওয়াশরুমে শাওয়ার অন করে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। তানিশাকে ওয়াশরুমে দীর্ঘ 1 ঘন্টা বন্ধ করে দেওয়ার পর, না আর পারছি না, এভাবে নিজে কষ্ট পাচ্ছি, আবার তানিশাকেও দিচ্ছি। কাব্য সকল মান অভিমান কমিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখে একদম বড় ধরনের শক খায়। কাব্য দরজা খুলে দেখে তানিশা অজ্ঞান হওয়ার অবস্থায় পড়ে রয়েছে। তানিশা! কাব্য দ্রুত তানিশার কাছে যেয়ে শাওয়ার অফ করে দিয়ে কোলে তুলে নেয়, তারপর বিছানায় নিয়ে এসে শুয়ে দেয়। এই তানিশা, তানিশা জান পাখি, কি হলো তোমার? না, এভাবে আর রাখা ঠিক হবে না, সব চেঞ্জ করে দিতে হবে, কিন্তু ভাবার সময় নেই, আর একদিন পর তো বউ হবে।
কাব্য রুম আটকে দিয়ে রুমের লাইট বন্ধ করে দেয়। তারপর নিজে নিজে তার কাপড় খুলে শরীর ভালোভাবে মুছে দেয়। তারপর অর্ডার করা কিছু পছন্দের জামা কাপড় তানিশাকে পরিয়ে দেয় এবং দ্রুত তার পরিচিত ডক্টরকে ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর ডক্টর এসে চেক আপ করে। এটা কেমন করে হলো মিস্টার কাব্য? উনি এমন ঠান্ডায় কিভাবে শাওয়ারের নিচে ছিলেন? আসলে সবকিছুর জন্য আমি দায়ী ডক্টর, আমার জন্য এটি হলো। কেন যে রাগ ধরে রাখতে পারলাম না। ও আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। আমি ঔষধ দিয়ে দিচ্ছি, আর ঠান্ডা জ্বর তো হবে। ওনার সঠিকভাবে যত্ন নেবেন যেন কোনো কিছুর কমতি না থাকে, আর নরম জাতীয় খাবার খাওয়াবেন। আচ্ছা ডক্টর, থ্যাংক ইউ। আর আরেকটি কথা, ওনার শরীরে অনেক ঠান্ডা, তাই গরম থাকাটা দরকার। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর আপনি তো ওনার হাজবেন্ড। অবশ্যই। আচ্ছা, আমি তাহলে আসি। আর ঔষধগুলো ঠিক টাইম মতো খেলেই কমে যাবে। ওকে ডক্টর। কাব্য ডক্টরকে বিদায় দেয়। তারপর কিছু খাবারের অর্ডার দিয়ে তানিশার কাছে দ্রুত চলে আসে। সরি ডিয়ার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এটা হবে। প্লিজ আমাকে মাফ করে দাও। তানিশার হাত ধরে রান্না করে। কাব্য দেখে তানিশার শরীর একটু নড়ে উঠছে। একটু একটু করে চোখ মেলে তাকায়। কাব্য বিজয়ের একটা হাসি দেয়। এখন কেমন লাগছে ডিয়ার? তানিশা চোখ মেলে তাকিয়ে কিছু বলবে সেই শক্তিও পাচ্ছে না। কাব্য দ্রুত তাকে একটু উপরে তুলে বসিয়ে দেয়। কেমন ফিল করছো? তানিশা একটু মাথা নেড়ে হ্যাঁ সম্বোধন করে। আচ্ছা, একটু ওয়েট করো, কিছুক্ষণ পর খাবার আসবে, খেয়ে ওষুধ খেয়ে নেবে, তারপর দেখবে ভালো হয়ে গেছো। তানিশা কোনো কথা বলে না, কিন্তু কাব্য পাগলের মতো হয়ে গেছে। কিছুক্ষণ পর খাবার দিয়ে যাওয়ার পর কাব্য সব কিছু রেডি করিয়ে তানিশাকে খেতে বলে। একটু মুখে দাও ডিয়ার, না খেলে তো আরও শরীর খারাপ করবে। কাব্য তানিশার মুখের কাছে খাবার ধরলে সে খেতে চায় না। খাবো না। আপনি পেয়েছেন কি আমাকে? যখন ইচ্ছে আদর দেখাবেন, আবার যখন ইচ্ছে করবে শাস্তি দেবেন। আমি কি পুতুল? আমার কোনো স্বাধীনতা নেই? এসব কি বলছো তুমি? আমি বলতে চাইছি আমি আর এইসবের ভিতরে থাকতে চাই না। আমি আপনাকে বিয়ে করব না। আপনি জোর করে আমাকে এইভাবে আটকে রেখেছেন, আর আপনি আমাকে বিয়ে করে কোনোদিনও সুখী হতে পারবেন না। কথাগুলো বলে হাঁপিয়ে গেছে তানিশা। কাব্য এতক্ষণ তানিশার কথাগুলো মন দিয়ে শুনছে। আসলেই তো আমি জোর করে কেন কিছু পেতে চাইছি? আর ওরও তো একটা লাইফ আছে, আমি কেন সেটা নষ্ট করব? আমার তো কোনো অধিকার নেই কারোর জীবন নিয়ে খেলার। তুমি আমার থেকে মুক্তি চাও, তাই তো? হ্যাঁ। সরাসরি বলে দিল। বেশ, তোমাকে আমি তোমার পরিবারে দিয়ে আসবো, কিন্তু তোমাকে সুস্থভাবেই নিয়ে এসেছি, সুস্থ করে দিয়ে আসবো। রাজি? আচ্ছা, এবার খেয়ে নাও লক্ষ্মী মেয়ের মতো। সামনে খাবার ধরে তানিশা আর কোনো কথা না বলে খেতে লাগলো। অল্প কিছু মুখে নেওয়ার পর আর একটু নাও ডিয়ার। তানিশা মুখ সরিয়ে নিয়ে আবার খেতে চাইলো না। আচ্ছা, আর খেতে হবে না, এবার মেডিসিনগুলো খেয়ে নাও। কাব্য তানিশাকে মেডিসিনগুলো দিয়ে শুয়ে দিল। তারপর কাব্য তানিশার পাশে তানিশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? সরি ডিয়ার, শুধুমাত্র আজকের রাতটাই তোমাকে জ্বালাবো, আগামীকাল তুমি ফিরে যেও। কাব্যর কথা শুনে আর কিছু না বলেই ঘুমিয়ে পড়ল, কারণ সে অসুস্থ থাকায় বেশি কথা বলতে পারছে না। সরি ডিয়ার, বিয়ে তো আমি তোমাকে করব, তবে ডেভিল কাব্য হয়ে নয়, রাইটার কাব্য হয়ে। কাব্য তানিশাকে জড়িয়ে ধরে এক শান্তির ঘুম ঘুমালো। সকালে তানিশা চোখ মেলে দেখে কাব্যের বুকের উপরে কাব্যকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। ইস, কি লজ্জা রে তানিশা, এটা তুই কি করেছিস? এই ডেভিলের বুকের উপর শুয়েছিলি সারা রাত জিব্বায় কামড় দিয়ে। দেখতে পেলে তো তোর নিস্তার নেই। আচ্ছা, এত ভালো লাগে এই জায়গাটি, মনে হচ্ছে একটি শান্তি অনুভব করতে পারছি। দেখতে তো একটা ডেভিল, কিন্তু শরীরটা খুব ভালো। কাব্যর দিকে চেয়ে মনে মনে তানিশা ধীরে ধীরে কাব্যের উপর থেকে সরে আসে। শরীর এখনও ঠিক হয়নি। নিচে নেমে চলে যেতেই তানিশার ওড়নায় টান অনুভব করে। তানিশা সেখানেই দাঁড়িয়ে যায়। তানিশা মনে করে কাব্য তার ওড়না টেনে ধরেছে। সে বিরক্তির ভাব নিয়ে পেছনের দিকে তাকাতেই দেখে কাব্যের ঘড়ির সাথে তার ওড়না বেঁধে গেছে।
তারপর সে ধীরে ধীরে কাব্যের কাছে যেয়ে ওড়না বের করার চেষ্টা করে। থুর, এইটা আবার এখনই হওয়ার ছিল? সে আস্তে আস্তে চেষ্টা করেও পারছে না। আর এদিকে তানিশার খেয়াল নেই যে সে ওড়না ঠিক করতে যেয়ে তার চুলগুলো এলোমেলোভাবে কাব্যের মুখের উপর পড়ে আছে। তানিশার চুল কাব্যের মুখের উপর পড়ে যাওয়াতে কাব্যের ঘুম ভেঙে যায়, কিন্তু সে অনুভব করে যে তার নিঃশ্বাসের সাথে একটি মিষ্টি ঘ্রাণ যাচ্ছে, যেটা তাকে ঘোরের ভিতর নিয়ে যাচ্ছে। কাব্য হাত দিয়ে তানিশার চুলগুলো তার নাকের সাথে চেপে ধরতে চুলে টান লাগে, যার কারণে তানিশাও টের পেয়ে যায়। কাব্যকে এমন করতে দেখে তানিশা দ্রুত চুল ঠিক করে চলে যেতে চায়, কিন্তু ওড়নাতে আবারও টান লাগে। কাব্য বিষয়টি খেয়াল করে এবং সে রোমান্টিকের ভিতর দিয়ে উড়ে ওড়নাটি ছাড়িয়ে তানিশার দিকে এগিয়ে যায়। আর তানিশা তো পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। কাব্য তানিশার একদম কাছে এসে ওড়নাটি ঠিক করে দেয়, আর তারপর তার পেটের উপর স্লাইড করে হাতটি রেখে গলার কাছে মুখ ডুবিয়ে দেয়ার তানিশা কাব্যর এমন স্পর্শে কেঁপে ওঠে। এটা উনি কি করছে? আর আমি বাধা দিতে পারছি না কেন? ওনার সবকিছু যেন আমার কাছে অনেক ভালো লাগছে। কাব্য তানিশার চুলের ভিতরে নাক ডুবিয়ে ঘ্রাণ নেয়, তারপর ধীরে ধীরে তানিশার গলার কাছে এসে একটি কিস করে, আর তানিশা একদম বিদ্যুৎ চমকানোর মতো কেঁপে ওঠে। এটা কি হচ্ছে আমার সাথে? আমি বাধা দিতে পারছি না কেন? কাব্য তানিশাকে একদম নিজের সাথে পেছন থেকে চেপে ধরে এক করে নেয়, তারপর গলার সাথে মুখ এক করে দিয়ে কিস করতে থাকে, ধীরে ধীরে সামনের দিকে ঘুরিয়ে। তানিশা কাব্যের দিকে তাকায়, আর কাব্য নেশার চোখে তানিশার দিকে তাকায়। কাব্য তানিশার ঠোঁটের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। তানিশা কাব্যের নিঃশ্বাসের অনুভূতিতে চোখ বুজে ফেলে। কাব্য তানিশার এতটা কাছে চলে এসেছে যে তারা একে অপরের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে। ধীরে ধীরে তানিশার ঠোঁটের সাথে কাব্যের ঠোঁট দুটো মিলে যায়, আর সাথে সাথে তানিশা এক প্রকার অনুভূতিতে ডুবে যে তার চোখ দুটো বন্ধ হওয়ার বদলে সে তাকিয়ে যায়। কাব্য তানিশাকে একদম চেপে ধরে মিশে যায়, আর তানিশা তাকিয়ে ফিল করে, আর কাব্য একদম পাগলের মতো চুমু খেতে থাকে। কাব্য তানিশাকে এত কিস করে, কিন্তু তানিশা কোনো রকম কোনো সাড়া দিচ্ছে না। কাব্য এক সময় তানিশাকে চেপে ধরে কোলের উপর তুলে নেয়, আর তানিশা কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য তানিশাকে কিস করতে করতে বিছানায় শুয়ে দেয়, তারপর এলো পাথারে চুমু খেতে থাকে। আর তানিশাও নিজেকে ঠিক করতে না পেরে কাব্যের সাথে তাল মিলিয়ে যায়। কাব্য নেশার ঘরে কিস করতে করতে তার মাথায় আসে, এটা আমি কি করছি? কিভাবে এখন তানিশা? সে তো আমাকে ভুল বুঝবে না। আর না। কাব্য সরাসরি তানিশার উপর থেকে উঠে বসে নিজেকে ঠিক করে নেয়, আর তানিশা তো হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর সেও কাব্যের পাশে বসে। যাও, ফ্রেশ হয়ে এসো। আর এটার জন্য সরি, আমি আসলে বুঝতে পারিনি। তানিশা সেখানে আর এক মুহূর্ত না থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর, এটা কি করলি তানিশা? এবার তোর কি হবে? আমার তো সব শেষ করে দিল। আম্মুনি গো, তোমার মেয়েকে এই ডেভিল শেষ করে দিল। না, এবার তো নিজের কাছেই খারাপ লাগছে। একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আমি এসব কি করে বসলাম? বিছানায় বাড়ি দিয়ে কাব্য ফ্রেশ হয়ে বাইরে আসলো, এসে চুল আঁচড়ানো শুরু করলো, আর কাব্য সেভাবেই বসে আছে। তানিশা চুল আঁচড়ানোর পর মাথায় ওড়না আটকাতে যাবে, আর তখন তার মাথায় আসে, আচ্ছা, আমি তো কাল রাতে শাওয়ারের নিচে ছিলাম, তারপর তো আর কিছু মনে ছিল না। যখন জ্ঞান ফিরে দেখি খুব অসুস্থ ছিলাম, আর ডেভিল আমাকে খাইয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সব ঠিক আছে, কিন্তু কাপড় চেঞ্জ কে করলো? তানিশা কাব্যের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল। তানিশার তাকানো দেখে কাব্যের চোখ পড়ে যায় তানিশার দিকে। কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? আপনি? আমি কি? কাব্যর কাছে দ্রুত এসে সোজা কাব্যের কলার চেপে ধরে। আপনি আমার সাথে আর কি কি করেছেন? সামনে পেছন করতে করতে বলল, আমি আবার তোমার সাথে কি করলাম? আপনি এইভাবে আমার সব শেষ করে দিলেন। এখন আমি কার সামনে মুখ দেখাবো? বিছানায় বসে যে কপালে হাত বেচারে। কি করেছি সেটা বলবে তো? আর আমি তো তোমার সাথে এমন কিছু করিনি যার জন্য তুমি সমাজে মুখ দেখাতে পারবে না। শুধুমাত্র একটি কিস করেছি।
বিছানায় থেকে উঠে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করলো। তানিশা কাব্যের ঝাড়ি খেয়েও ভয় না পেয়ে বলল, আপনি আমার সাথে কিছু করেননি মানে? আমাকে সব পরিয়ে দিল কে? আমি তো শাওয়ার নিয়েছিলাম। তাহলে আমার কাপড় চেঞ্জ কে করলো? এটা তো আমি করেছি। এটা বললে তো এই মেয়ে এখন ঘ্যানর ঘ্যানর করবে। আয়াম্মি না মানে? কি না মানে করছেন? সত্যি বলেন বলছি। আমি নিজে চেঞ্জ করেছি। একদম ফ্রেশভাবে বলে দিল। কি? ডাইনির মতো তাকিয়ে কাব্যের পাশে বসে পড়ে। তার মানে আপনি আমার বাকিটাও শেষ করে দিলেন? মাথায় হাত দিয়ে। বজ্জাত ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর, মুখপুরা হনুমান, কালো কুমির, টিকটিকি, নেংটি ইঁদুর, ডাইনোসর, আপনার লজ্জা করলো না এভাবে একটা মেয়েকে টাচ করতে? তুমি কি বোঝাতে চাইছো? আমি কি বোঝাতে চাইছি বুঝছেন না, নাকি বুঝতে চাইছেন না, কোনটা? তানিশা যা বলবে ভালো করে বলো। আপনি আমার পোশাক চেঞ্জ করেছেন মানে সব দেখে ও আম্মু গো, তোমার মেয়ের সব দেখে নিয়েছে এই পাজিয়ের। এখন আমার কি হবে গো? আমার আর বিয়ে হবে না। চাইলে আমার সাথে করতে পারো। কোনোদিনও না। আপনার মতো ডেভিল, খরগোশ, বদমাইশের বউ কোনোদিনও না। এই সকাল সকাল তোমার এইসব কথা ভালো লাগছে না। আর একটু আগে তুমি যেটা দিলে তার জন্য তোমাকে ক্ষমা করছি। তা না হলে এতক্ষণে। কি করতে এতক্ষণে? শুধু মুখ চেপে ধরতে। তানিশার দিকে তাকিয়ে। ও, তার মানে তুমি বোঝাতে চাইছো মুখ চেপে ধরার সাথে আরও কিছু করতে? বাহ, তুমি তো বেশ রোমান্টিক। না, সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছি আপনি অবিবাহিত একটি মেয়েকে কেন টাচ করলেন? দেখো তানিশা, যা করেছি তার জন্য আমি দুঃখিত। আর সেটি না করলে তুমি বেশি অসুস্থ হয়ে যেতে। আর এই বাসায় কোনো মেয়েও নেই যে তোমাকে ঠিক করতো। কিছুটা দূরে যেয়ে ল্যাপটপ থেকে একটি পেন ড্রাইভ বের করে তানিশার হাতে ধরিয়ে দেয়। বিশ্বাস না হলে এটা দেখতে পারো। কাল রাতে আমি তোমার সাথে যা কিছু করেছি সব এই পেন ড্রাইভের ভিতরে আছে। ওকে। অনেক কথা হয়েছে, এবার নিচে যে কিছু রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসি। কি? আমি রান্না করব? আজকে না হয় একটু সুন্দর করেই রান্নাটি করো, কারণ আজ তোমাকে আমি বাসায় দিয়ে আসবো। আর তোমাকে বিয়ে না করার প্রস্তাবটিও দিয়ে আসবো। সত্যি? সত্যি, এবার যাও। বলে কাব্য ফ্রেশ হতে চলে যায়। আর এদিকে তানিশা নিচে যে আনন্দের সাথে রান্না করতে লাগলো। আজ সে বাসায় যাবে, তাই আনন্দ তো নাগিন ডান্স দিচ্ছে। কাব্য ফ্রেশ হয়ে নিচে আসলো। মিস্টার তামিম, আপনি একটু রুমের ভিতরে আসেন। কিছুক্ষণ পর তামিম আসলো। স্যার, আপনি কিছু বলবেন? কথাটি হলো, আপনাদের কাজ শেষ। যার জন্য কাজে এসেছিলেন সে আজ বাসায় চলে যাবে, তাই আপনারা চলে যেতে পারেন। আমি আবিরের কাছ থেকে আপনাদের বিল পে করে দেব। ওকে? ওকে স্যার, দরকার পড়লে বলবেন, আমরা চলে আসব। ওকে। আচ্ছা, তাহলে আসি স্যার। বলেই চলে গেল। রান্না কেমন হলো? সোজা তানিশার কাছে যেয়ে। ভালো। দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা, তাহলে বাসায় যেয়ে কি করবে? বাসায় যেয়ে কি করব আবার? আগে যা করতাম, আনন্দ, মাস্তি আর পড়াশোনা। ও তো বিয়ে কার সাথে করবে? তোমার কাব্যকে কিভাবে খুঁজবে? সেটা জানি না, তবে আমি তাকে খুঁজবো। মিশে হাসি মুখটি ফ্যাকাশে হয়ে গেল। দেখা যাক আল্লাহ কি করে। তুমি তাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। আপনি কিভাবে শিওর হচ্ছেন? মনে বলছে তাই। আচ্ছা, রান্না করো। তানিশার রান্না করার মাঝে কাব্য অনেক কথা বলেছিল। তানিশা উত্তর দিচ্ছিল। এভাবে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর টেবিলে সুন্দর করে সাজিয়ে, নিন শুরু করুন। তুমিও বসো। তারপর তারা দুজন মিলে ব্রেকফাস্ট করে রুমে গেল। আচ্ছা, তুমি রেডি হয়ে নাও। তারপর তানিশা ফ্রেশ হয়ে নিজেকে প্রস্তুত করে। আমি রেডি, চলুন। চলো। তানিশা প্লাস কাব্য নিচে যেয়ে সোজা গাড়িতে যে বসলো আর কাব্য ড্রাইভিং শুরু করলো। গাড়ি চলছে আপন গতিতে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আচ্ছা, আপনি এমন হাদারামের মতো বসে আছেন কেন? তো কি করব? কি বলবেন মানে? পাশে একটা মানুষ বসে আছে, তার সাথে কথা বলতে পারেন না? কি কথা বলবো? ভদ্র মানুষ সাজা হচ্ছে। অন্য ছেলে হলে তো পাশে সুন্দরী মেয়ে পেলে একেবারে পটানো শুরু করে দিত। আর ইনি আবার ভদ্র হচ্ছে ঢং। কি বললে? কিছু না, বুঝি না। ইনি আমার সব কথা শুনে ফেলে কেমন করে? আমি তোমার সব কথা শুনতে পাই। আচ্ছা, আপনাদের
গাংনি বাজার এত ছোট কেন? কি এটা তোমার ছোট মনে হয়? ছোটই তো। উফ, আমি তো ভুলেই গিয়েছিলাম কার সাথে কথা বলছি। আমাদের বাজার ছোট। শুধু ছোট না, এই বাজারের কোনো সৌন্দর্য, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। তানিশার কথা বলেই চলেছে, কাব্য সেদিকে কোনো খেয়াল না করে ড্রাইভ করছে। আচ্ছা, আপনি কি অন্য গ্রহের প্রাণী? হোয়াট দা, এটা আবার কেমন কথা? কেমন কথা মানে? আমি এত বকবক করছি আর আপনি একটা কথারও উত্তর দিচ্ছেন না। কাব্য গাড়ি ব্রেক করে। কি হলো? ধীরে ধীরে তানিশার একেবারে কাছে চলে এসে, আপনি এটা কি করছেন? কাব্য তানিশার কানের কাছে আসে আর তানিশার চোখ বন্ধ করে ফেলে। বাসায় এসে গিয়েছি। তানিশা অবাক হয়ে তাকায় কাব্যের দিকে। মানে বোঝো না? বাসায় চলে এসেছি, নামো। তারপর তারা দুজনে গাড়ি থেকে নেমে কলিং বেল বাজায়। আরে আপু তুই? কোনো সমস্যা? কি যে বলিস, সমস্যা হবে কেন? তাহলে জিজ্ঞেস করছিস কেন? উফ তানিশা থামো। আর সুমি শুধু আপুকে দেখে অবাক হলেই হবে, আমি নেই। কি যে বলেন দুলা ভাই, কে বললো নেই? আচ্ছা ভিতরে আসুন। আর দোলা ভাই থাকবো না? ভেতরে যেতে যেতে বলল, মানে? ওই যা তো, এখন খুব ক্লান্ত আছি, এসব পরে হবে। তানিশা কাব্যকে তার বাবা মার সাথে কথা বলতে না দিয়ে হাত ধরে নিয়ে তার রুমে চলে যায়। রুমে এসে, সত্যি কি আমাকে বিয়ে করবেন না? কেন, তুমি কি করবে নাকি? না, আমি সেটা বোঝাতে চাইছি না। আপনি যে আমাকে এভাবে বলে দিলেন আমাকে বিয়ে করবেন না, কিন্তু এর আগে আমি তো অনেকবার বলেছিলাম যে আমি বিয়ে করব না, তখন তো শুনলেন না। শুনিনি। ভেবেছিলাম তুমি মেনে নেবে, কিন্তু তোমার একটি কথাই আমি বুঝি যে সবারই একটা ইচ্ছা বা স্বাধীনতা থাকে, তাই আমি সেটা তোমাকে দিলাম। ওয়াও, তার মানে আমার ভেতরে এই গুণটাও আছে? মানে? মানে জানেন, আমার ভেতরে দুটি গুণ আছে। কি? প্রথমটি হলো আমার বাসায় সুমি কোথায় চকলেট লুকিয়ে রেখেছে সেটা বলে দিতে পারবো। দ্বিতীয়টি এই যে আমি নিজের স্বাধীনতা বুঝে নিতে পেরেছি। আপনিই বলুন, এগুলো যে কোনো মানুষ পারে? কাব্য তানিশার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। কি হলো, কিছু বলুন। খুব ভালো। আচ্ছা, এবার নিচে যাই, বাবা মা সবাই অপেক্ষা করছে, তাদের সাথে কোনো কথা বলা হয়নি। আপনি যান, আমি একটু পর আসছি। রুমটা একটু দেখে নিই, কতদিন পর দেখছি। আচ্ছা। কাব্য নিচে চলে আসে। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? জি ভালো আছি। মা কোথায়? তোমার মা তো মনে হয় রুমে বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, তা কোনো সমস্যা হয়নি তো আমার মেয়েকে নিয়ে? ও যা দুষ্টুমি করে, আমার তো মনে হয় তুমি বিরক্ত হয়ে গিয়েছো। না, তেমন কোনো দুষ্টুমি করেনি, আর সেভাবে কোনো প্রবলেমও হয়নি। নিজেদের খুব ভালোভাবে বুঝে নিয়েছি। মানে হলো বাবা, কিছু মনে করবেন না, আমি কারোর অনিচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই না বাবা। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই না। কিসের জন্য বা কী কারণ এসব বলতে পারবো না। এটা কেমন কথা, আর এসব কেন বলছো? আসলেই এসব কি কথা, আর তুমি এসব কেন বলছো? সিঁড়ি দিয়ে নামার সময় সব কথা শুনেছে। আমি ঠিকই বলছি মা, আমি এই বিয়ে করতে পারবো না। দেখো বাবা, আমার মনে হয় ও তোমাকে কোনোভাবে কিছু বলে হার্ট করছে, যার জন্য তুমি এসব বলছো। না, ও কিছু বলেনি আমায়, কিন্তু আমি আপনার মেয়েকেই কিন্তু বিয়ে করব। মানে? এটা কেমন কথা? আপনার মেয়ে আমাকে ভালোবাসে না, ও একজনকে ভালোবাসে। কে এসে? কাব্য তারপর তানিশার বাবা মাকে সব বলে যে সে রোজ কাব্য নামে একজনের গল্প পড়তে পড়তে তাকে পছন্দ করে ফেলে, আর তখন থেকে তার জন্যই তানিশা পাগল। কিন্তু তানিশা জানে না যে সেই কাব্য আর এই কাব্য এক। তানিশার বাবা তো কাব্যের কথা শুনে অবাক হয়ে গেছে। তানিশার মা তো জানতো এসব, কারণ সুমির কাছে থেকে সব ছিল, কিন্তু সেভাবে জানতো না যে কাব্যই লিখত। তাদের একটা আন্দাজ ছিল যে এই কাব্যই সেই কাব্য। এর জন্যই বলি আমার মেয়ে কখন কি করতে কি করে বসে তার ঠিক নেই। যা করেছে ভালোই করেছে। এবার বলুন কি করা যায়? যাই করি তানিশাকে বলা যাবে না। যা করার আমাদেরই করতে হবে, কি বলো গিন্নি? আমারও তাই মনে হয়। আচ্ছা, তাহলে কি করা যায় সেটা তো বুঝতেই পারছেন।
আর যা করার তাড়াতাড়ি করতে হবে। তানিশাকে কিছু বলা যাবে না যে আমি সেই। তাকে এটা বলবেন যে এটা তার বিয়ে ওই লেখক কাব্যর সাথেই হচ্ছে। সব ব্যবস্থা করে ফেলতে হবে। আচ্ছা সব হবে, গল্পেই করে যাচ্ছি। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, চলো সবাই। সবাই মিলে খাওয়ার টেবিলে বসে, কিন্তু সুমি তানিশা কই? এই যে আমার দুই গুণবতী মেয়ে, নিচে এসো, খেয়ে যাও। নিচে থেকে ডাকলো। তারপর তারা দুজনে নেমে চেয়ারে বসলো। এতক্ষণ সব কি করছিলে তোমরা? আমার তো সামনে এক্সাম, তাই ব্যস্ত থাকছি। আর আমি তো অনেক দিন পর আমার রুমটা দেখলাম, তাই একটু খেয়াল করে দেখলাম কোন শাকচুন্নি আমার রুমে নজর দিয়েছিল কিনা। আপু, আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। বুঝেছিস তো ভালো। আমার কপাল ভালো যে সবকিছু গুছিয়ে রেখেছিলাম বলে বুঝতে পেরেছি। আপু! চুপ করবে তোমরা? খেতে খেতে কথা কেন? বাবা, তুমি কিছু বলবে না কেন? আমার কিছু বলার নেই, তোমরা চুপ করো। জনি চুপ করার পর, কাব্য, জি। কিছু মনে করো না। তুমি যখন আমাদের ছেলে, তাহলে তোমাকে আমরা নাম ধরে ডাকবো। এতে আবার পারমিশন নেওয়া লাগে? ছেলে মানে? ও কোন দিক দিয়ে তোমাদের ছেলে বাবা? সেসব তোমাকে বুঝতে হবে না, চুপ করে খেয়ে রুমে যাও। তানিশা আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো। আচ্ছা কাব্য, তোমার বাবার অফিসের কাজ কেমন কি? আমাকে তো যেতে নিষেধ করে দিয়েছি, সারাদিন বাসায় বসে থাকি। বলছে এখন আমার বসে থাকার সময়, যা করার জামাই করি।